সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অরূপ কুমার পাল, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। করোনা দুর্যোগ মহামারীকালীন যে সময়ে আমাদের অনলাইন কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় বরাবরের মতো আজ আমরা উপস্থিত হয়েছি মাস্টার্স শেষ পর্বের শিশু যুবন প্রবীণ কল্যাণ কোর্সের বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে প্রবীণ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রবীণ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের তোমরা একটি যে ঘোষণা রয়েছে, ঘোষণার পুস্তিকার কভার দেখতে পাচ্ছ। প্রবীণ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় 2002 সালে 159টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয় এই দ্বিতীয় সম্মেলন। এখানে প্রবীণদের কল্যাণে একটি সুসংবদ্ধ আন্তর্জাতিক কর্মপরিকল্পনা এবং সরকারের প্রতিনিধি যা উপস্থিত থেকে রাজনৈতিক ঘোষণায় নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন, যার ফলে একটি রাজনৈতিক ঘোষণা গৃহীত হয়েছে। নতুন পরিকল্পনায় সরকার তারপরে তোমার আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয় যেহেতু এখানে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষের সারা বিশ্বব্যাপী কল্যাণ নিশ্চিত করার জন্য যে সিভিল সোসাইটি রয়েছে, সেই সিভিল সোসাইটি এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য 3টি প্রধান অগ্রাধিকারমূলক নির্দেশক ও একগুচ্ছ কর্মসূচি নির্ধারণ করেন। একবিংশ শতাব্দীতে বলা হচ্ছে প্রবীণ বিষয়ক সমস্যা ও সম্ভাবনা যেগুলো দেখা দিয়েছে সেগুলোকে মোকাবেলা করার জন্য কর্মসূচির নতুন ভিত্তি দিবে এই ঘোষণা। 2000 সালের যে প্রবীণ বিষয়ক ঘোষণা রয়েছে এটির কথা বলা হচ্ছে। এখানে 11টি কেন্দ্রীয় বিষয়বস্তু রয়েছে, যেগুলোকে আমরা মোটামুটি সামারি আকারে যদি উপস্থাপন করি তাহলে পাই সকল প্রবীণ নাগরিকের যে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রয়েছে সেটির পূর্ণ বাস্তবায়ন। বিভিন্ন প্রেক্ষাপটে এগুলো বাস্তবায়ন করা হয় না, নানা রকম প্রতিকূল পরিবেশ থাকে, সেটাকে ওভারকাম করে যাতে তাদের স্বাধীনতা ও মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন করা যায় সেটি নির্দেশনা জারি করা। নিরাপদ বার্ধক্য অর্জন অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ এবং প্রবীণদের জন্য জাতিসংঘ নীতিমালার বাস্তবায়ন করা। এরপরে রয়েছে নিজেদের সমাজে স্বেচ্ছামূলক কাজ ও আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনযাপনে পরিপূর্ণ ও কার্যকরভাবে অংশগ্রহণ করার জন্য প্রবীণদের ক্ষমতাও। তোমরা কেন প্রবীণরা তাদের শেষ বয়সে এসে নানা রকম সমস্যার কারণে, তাদের আয় উপার্জন থাকার এই কারণে তারা পরিবারে, সমাজে নানা রকম ভাবে তারা নিগৃহীত হয়ে থাকেন। তাদের এই নিগৃহীত জীবন যাতে শেষ করা যায় তার জন্য এই আয় বর্ধনমূলক কর্মসূচির কথা বলা হচ্ছে। জীবনব্যাপী এমনকি শেষ জীবনেও সচ্ছল, আত্মপরিতৃপ্ত ও ব্যক্তিগত উন্নয়নের সুযোগ সংস্থান করতে হবে তাদের জন্য। এটা একটি রাজনৈতিক ঘোষণায় রাখা হয়েছে। যেমন একটি উদাহরণ, প্রবীণরা কোনো একক সমজাতীয় বর্গ নয় বিষয়টি স্বীকার করে তাদের জীবনব্যাপী শিক্ষা ও কমিউনিটিতে অংশগ্রহণের সুযোগ পাবেন, এই বিষয়টি বলা হচ্ছে। প্রবীণরা যাতে পূর্ণ অর্থনৈতিক, সামাজিক অধিকার এবং ব্যক্তির নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন তা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য ও সন্ত্রাস দূর করা। বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশে তাদের পরিবার, সমাজে তারা তাদের অধিকারগুলো ভোগ করতে পারেন না এবং দেখা যায় অনেক ক্ষেত্রে বখাটে কিছু দুষ্কৃতকারী
তারা প্রবীণদের ওপর নানা রকম নিগৃহণমূলক আচরণ করে থাকে, তাদের প্রতি সন্ত্রাসীমূলক কার্যক্রমও পরিচালনা করে থাকে। এ থেকে যাতে প্রবীণ ব্যক্তিরা নিজেদেরকে রক্ষা করতে পারেন, তারা সেপে থাকতে পারেন, তার কথা বলা হয়েছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে জেন্ডার কেন্দ্রিক বৈষম্যগুলো দূর করা সহ প্রবীণদের মধ্যে জেন্ডার সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার। তোমরা জানো আমাদের দেশের প্রেক্ষাপটে, বিশেষ করে তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ নয়, এখানে একটি জেন্ডার বৈষম্য একটি ব্যাপক সমস্যা হিসেবে থাকে। যে নারীদেরকে কর্মক্ষেত্রে, তারপরে পারিপার্শ্বিক জীবনে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তারা তাদের কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারেন না বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে। মনে করো কোনো একটি এনজিওতে বা কোনো সংস্থায় একজন নারী অফিসার কাজ করছেন, তাকে মোটরসাইকেল চালিয়ে তার অফিসে যেতে হচ্ছে। তোমরা লক্ষ্য করবা যে প্রায়শই তাদেরকে নানা রকম কটু মন্তব্যের শিকার হতে হয়। কেন? এই অধিকার, এটা তারা তো সমাজের একজন প্রতিনিধি এবং তাদের ক্রেডিট। আমি ভাই মোটরসাইকেল চালাতে পারি না। একজন মহিলা, তিনি প্রতিবন্ধকতা দূর করে তিনি মোটরসাইকেল চালাচ্ছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তার পরিবারের মুখে অন্ন যোগাচ্ছেন। এটা তো একটা খুব পজিটিভ ব্যাপার। এই বিষয়গুলো চিন্তা করে যাতে জেন্ডার সাম্য শুধু ইয়াং বয়সের মধ্যে না, প্রবীণ বয়সেও যাতে তাদের মধ্যে জেন্ডার সাম্যটি প্রতিষ্ঠা করা যায়, এই জন্য এটি কথা বলা হয়েছে। সামাজিক উন্নয়নের জন্য পারস্পরিকতার সংহতি, আন্তঃপ্রজন্ম নির্ভরশীলতা ও পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি প্রদান করা। এখানে তোমাদের একটি বলা প্রয়োজন যে আন্তঃপ্রজন্ম, জেনারেশন ইন্টারাকশন, এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রবীণরা তাদের শেষ বয়সে এসে যে অর্থনৈতিক সচ্ছলতার চেয়ে তাদের যে কথা বলার মানুষ দরকার, তাদের যে ইন্টারাকশন দরকার, এই সমস্যাতে তারা কিন্তু ব্যাপক মাত্রায় ভোগেন এবং তারা নিজেদেরকে অসহায় মনে করেন। তারা যে বেশি দিন বাঁচতেন তার তুলনায় তাদের আয়ুগুলো কমে আসে, তাদের মনের কথাগুলো প্রকাশ করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে, বিভিন্ন রকম সমস্যার কারণে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারেন না। এই বিষয়গুলো বলা হচ্ছে। প্রতিরোধ ও পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা সহ প্রবেশের জন্য স্বাস্থ্যসেবা, সহায়তা ও সামাজিক নিরাপত্তার সুযোগ থাকা। এখানে সামাজিক নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রবীণ ব্যক্তিরা তাদের শেষ বয়সে এসে তাদের দেখা যাচ্ছে যে থাকার ব্যবস্থা থাকে না। যখন কর্মক্ষম ছিলেন তখন তারা কাজ করতে পারতেন, শারীরিকভাবে শক্তি পান না, তারা সেসব ভারী কাজ করতে পারেন না। যারা কায়িক শ্রম করতেন তারা শেষ বয়সে এসে কায়িক শ্রম দিতে পারেন না। যারা আগে কর্মজীবী ছিলেন, সরকারি কর্মচারী দেখা যাচ্ছে যে কম থাকে, বেসরকারি কর্মচারীগুলো বেশি থাকেন, তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাগুলো ভাবে থাকে না। এখানে বলা হচ্ছে যারা তাদের শেষ বয়সে যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাদের শেষ জীবনগুলো যেন একটু ভালোভাবে কাটাতে পারেন। তাদের বিশেষ করে স্বাস্থ্যসেবার প্রয়োজন পড়ে, কেননা প্রবীণ বয়সে তোমরা জানো যে শরীরে নানা রকম অসুখ ব্যাধি জড়ো হতে থাকে, নানা রকম সমস্যায় তারা ভোগেন। প্রবীণ ব্যক্তিদের বিশেষ করে এই সময়ে শরীরে পানির পরিমাণ কমে যায়, আমরা দেখবে কুচকে যায়, চর্বির পরিমাণ বেশি থাকে। প্রবীণ ব্যক্তিরা বেশি মাত্রায় ওষুধ গ্রহণ করে থাকেন, এই ওষুধের রিয়াকশনগুলো তাদের শরীরে বেশি মাত্রায় থাকে, যার ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়গুলোকে ফেস করার জন্য এই রাজনৈতিক যে অঙ্গীকার রয়েছে এটিকে এর আওতায় আনা হয়েছে। এরপরে দেখো, আন্তর্জাতিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রবীণদের নিজেদের মধ্যে এবং প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি ও সরকারের মধ্যে সব মহলের মধ্যে একটি অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সহযোগিতা করা। এখানে একটি ভাবার বিষয় রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে প্রবীণদের কল্যাণে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু এটি সরকারের একার পক্ষে সম্ভব না, কিংবা প্রাইভেট সেক্টর যেখানে কাজ করছেন সে প্রাইভেট সেক্টরে কিন্তু একার পক্ষে এগুলো করা সম্ভব নয়। এখানে একটি যৌথ প্রচেষ্টা দরকার, যেখানে থাকবে প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি এবং সরকারের। এবং সিভিল সোসাইটি তোমরা জানো বিভিন্ন রকম পরামর্শ, তারপর নির্দেশনা, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে, রাষ্ট্রকে একটি ঠিক যে পথে সেটা পরিচালনা করতে তারা সাহায্য করে থাকেন। তাই এখানে যদি সব মহলের একটি সমন্বিত অংশগ্রহণ থাকে তাহলে খুব সহজেই প্রবীণদের জন্য যে কর্মসূচিগুলো প্রণয়ন করা হবে সেগুলোর বাস্তবায়ন কিন্তু সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। তাই এই বিষয় অংশীদারিত্বের কথাটি তুলে ধরা হয়েছে। পরবর্তী পয়েন্টে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহের অন্যান্যদের মধ্যে বার্ধক্যের ব্যক্তিগত,
সামাজিক ও স্বাস্থ্যগত প্রতিক্রিয়াগুলোকে কেন্দ্র করে যন্ত্রপাতি আবিষ্কার সহ বৈজ্ঞানিক গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে উৎসাহ প্রদান। এখানে একটি উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে বার্ধক্যে নানা রকম সমস্যা থাকে। তাদের এই সময়ে যেসব কারিগরি বা বৈজ্ঞানিক যদি যন্ত্রপাতি থাকে, এসবের মাধ্যমে বার্ধক্যকে কিন্তু ফেস করা, একটু কষ্টগুলো কিন্তু লাঘব করা সম্ভব। মনে করো যে ব্যক্তি পঙ্গু অক্ষম হয়ে পড়ে রয়েছেন ঘরে, তার জন্য যদি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়? তিনি খুব স্বাভাবিকভাবেই একটু হলে হুইল চেয়ারে বসে চলাফেরা করতে পারছেন, তার মনের কথাগুলো প্রকাশ করতে পারবেন, বাইরে থাকবেন, প্রফুল্ল থাকবেন। এরকমভাবে অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলো যদি আবিষ্কার করা সম্ভব হয়, আরও নতুন মাত্রায় আনা যায়, তাহলে কিন্তু প্রবীণদের কল্যাণ হয়ে আসবে। তোমার যে হিয়ারিং এর যে যন্ত্র রয়েছে, যে প্রবীণ ব্যক্তিরা শেষ বয়সে কিংবা অনেকের প্রবলেম থাকতে পারে আগেই, শ্রবণ শক্তিতে তাদের কাজ করে না ঠিক সেভাবে। শ্রবণ শক্তিকে ঠিক রাখার জন্য, তাদের কথাগুলোর বোঝার জন্য যদি তোমার সহায়ক যন্ত্র, শ্রবণ যন্ত্র থাকে, তাহলে তারা কিন্তু তাদের জীবনকে একটু সহজভাবে পরিচালনা করতে পারবেন। কেননা আমরা যা বলছি তিনারা সেভাবে সেগুলো শুনতে পান না। যদি থাকে তাহলে তারা কিন্তু সেটাকে কাজে লাগাতে সব পারবেন। আদিবাসী প্রবীণদের বিশেষ পরিস্থিতি, তাদের অন্যান্য পারিপার্শ্বিকতা বিবেচনায় রেখে যে সকল সিদ্ধান্ত ও নীতি তাদের উপর সরাসরি ক্রিয়া করে, সেসব বিষয়ে তাদের বক্তব্য কার্যকরভাবে প্রকাশ করার সুযোগ দেয়া। আদিবাসী প্রবীণদের জানো তোমরা একটু তাদের পরিস্থিতি ভিন্ন পরিস্থিতিতে কাজ করে। আমাদের মেন স্ট্রিম থেকে তাদের একটু, তাদের যে সংস্কৃতি, তাদের জীবনযাত্রা প্রণালী, সেটি সম্পূর্ণই আলাদা আমরা বলতে পারি। তাহলে তাদের জন্য ব্যবস্থা কিন্তু আলাদা হওয়াই আবশ্যক। তাদের নীতি সিদ্ধান্ত, তাদের সমাজ ব্যবস্থায় কিন্তু আমাদের স্থিতি থেকে আলাদা হবে, এবং তাদের বক্তব্যগুলো যাতে আমাদের মেন স্ট্রিম থেকে বিচ্যুত না হয়, তাদেরকে সেই সুযোগটি দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রবীণ বিষয়ক দ্বিতীয় যে সম্মেলন হয়েছে, এগুলোতে 3টি অগ্রাধিকারমূলক নির্দেশক অনুসরণ করতে সম্মত হয়েছেন যে সরকারি ঘোষণা ছিল সেখানে। এগুলো হচ্ছে প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়ন, প্রবীণ বয়সের স্বাস্থ্য ও স্বচ্ছতা বৃদ্ধি, এবং প্রবীণদের জন্য সহায়ক, তাদের সক্ষমতা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা। সম্মেলন 18টি সংশ্লিষ্ট ক্ষেত্রে 239টি একটি সুবিস্তৃত সুপারিশমালা, যেটা আমাদের পক্ষে আলোচনা করা প্রায় অসম্ভব, অনেকগুলো ক্লাসের প্রয়োজন, সেটা আমরা না যাব। বাস্তবায়ন করতে সংক্ষিপ্তভাবে সম্মত সুপারিশমালাগুলো আমরা এবারে আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথমে আমরা যেটি বলতে পারি, কাজ ও প্রবীণ শ্রমশক্তি। এখানে সুপারিশ করা হয়েছে কর্মক্ষম বয়সী জনগোষ্ঠীর শ্রমবাজারে সক্রিয় থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করা, যাতে শেষ বয়সে নির্ভরশীলতা বা কাজ থেকে ছাঁটাই যাওয়ার ঝুঁকি কমে যায়। মানুষ যখন কর্মক্ষম থাকে, তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, ভবিষ্যৎ প্রতিকূল পরিস্থিতিকে ফেস করার জন্য কাজ করার সুযোগ থাকে। এখানে সে বিষয়টি বলা হয়েছে, যাতে শেষ বয়সে প্রবীণ জনগোষ্ঠীর তোমার যে তাদের ঝুঁকি থাকে, সেই ঝুঁকিকে ফেস করার ব্যবস্থা থাকতে পারে। কোনো ধরনের বৈষম্য, বিশেষ করে জেন্ডার বৈষম্য ছাড়া ঋণ গ্রহণের সুযোগ নিশ্চিত করে ছোট ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নের মাধ্যমে প্রবীণদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। জেন্ডার বৈষম্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার নারী পুরুষ ভেদ করে অনেক সময় ঋণ প্রদান করা হয় না। নারীরা পিছিয়ে পড়েন, দেখা যাচ্ছে কোনো সংসারে একমাত্র নারী কর্মক্ষম রয়েছেন, সেখানে পুরুষ নাই বা কর্মক্ষম ব্যক্তি মারা গিয়েছেন। এমন পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই নারীদের জন্য ক্ষুদ্র ঋণের প্রয়োজন পড়ে, কিন্তু জেন্ডার বৈষম্য যাতে সমস্যা না হয়, তারা ঋণ পেতে পারেন, তার সুপারিশের কথা বলা হয়েছে। গ্রামীণ উন্নয়ন, অভিবাসন ও নগরায়ন। আর্থিক ও অবকাঠামোগত যে সেবা খাত এবং খামার কৌশল ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখার মাধ্যমে যেসব প্রবীণ কৃষকরা রয়েছেন, তাদের সক্ষমতাকে আরও যাতে জোরদার করা যায়, সেজন্য বলা হয়েছে।
অর্থনৈতিক সম্পদে অংশীদার ও নিয়ন্ত্রণের সমান অধিকারের বিষয়টি বিবেচনায় রেখে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের প্রবীণ নারীদের অধিকার নিশ্চিত করা। অর্থনৈতিক সম্পদে যে নারীদের অধিকার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটির বাস্তবায়ন হয় না, বা বাস্তবায়নের যদি সুযোগ থাকে তাহলে পুরুষ শাসিত যে সমাজ ব্যবস্থায় যে পুরুষ যেখানে পরিবারের প্রধান, এনারা সেগুলো ভোগ দখল করে থাকেন। নারীরা এখানে সুযোগ পান না, তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকেন এবং তাদের ক্ষমতায়ন থাকে না, তাদের মূল্যায়ন থাকে না। নারীরা যাতে এই সুযোগ পান, তাদের অর্থনৈতিক সম্পদে অংশীদার ও নিয়ন্ত্রণের অধিকারটি থাকে, সেই বিষয়টি এখানে সুপারিশ করা হয়েছে। অভিবাসিত দেশে, যে দেশে মনে করো একটি দেশ থেকে, আমরা মনে করো একজন ব্যক্তি ভদ্রলোক বাংলাদেশ থেকে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন, তো অভিবাসিত যে দেশ অস্ট্রেলিয়ার, অভিবাসিত দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে প্রবাসীদের অঙ্গীভূত করা এবং তাদের মর্যাদা বৃদ্ধির জন্য নীতিমালা কর্মসূচি প্রণয়ন। সে সকল দেশে, অভিবাসিত দেশের সাথে যেসব অভিবাসী গিয়েছেন, সেখানকার মেন স্ট্রিমের সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট করা বেশটা দূরত্ব কঠিনে পড়ে। বিশেষ করে সেই সকল দেশের অভিবাসীরা প্রবাসীদেরকে কিছুটা ঘৃণা অবজ্ঞার চোখেই দেখেন, সোজা কথায় বলতে। তাদের প্রতি যাতে এই অবজ্ঞা ঘৃণা না থাকে, তাদেরকে সেসব দেশের সমাজের সাথে অঙ্গীভূত করা যায়, তাদের মর্যাদা বৃদ্ধি করা যায়, তারা একজন সমাজের লোক হিসেবে বসবাস করতে পারেন, সেজন্য নীতিমালা কর্মসূচি প্রণয়নের কথা বলা হয়েছে। জ্ঞান, শিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ। দেখো শিক্ষার্থীরা, এখানে 2015 সালের কথা বলা হয়েছে, যদিও 15 সাল চলে, এখন 20 সালে রয়েছে আমরা। 2015 সালের মধ্যে বয়স্ক শিক্ষার 50% সাফল্যতা অর্জন করে, বিশেষ করে নারীদের মৌলিক ও বয়স্কদের জন্য চলমান শিক্ষায় সমসুযোগের ব্যবস্থা করা। এখানে 100% তোমার যে টার্গেট রয়েছে সেটি অ্যাচিভ করা সম্ভব হয় না, তারপরেও কিন্তু অগ্রগতি বেশ হয়েছে। তোমরা জানো আমাদের দেশের যে তোমার প্রবীণদের জন্য বা যেসব নিরক্ষর জনগোষ্ঠী রয়েছেন, এখানে তোমার ইয়াং থেকে প্রবীণ সবাইকে ইনক্লুড করে তাদের সাক্ষরতা জ্ঞানের জন্য কিন্তু অনেক ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছেন সরকার। এর ফলে কিন্তু নিরক্ষরতা বেশ দূর করা সম্ভব হয়েছে। তারা কিন্তু প্রাথমিক শিক্ষা লাভ করেছেন এবং স্বাস্থ্য, তারপর পরিবেশগত সচেতনতা, নানা দিকে এই নিরক্ষর প্রবীণ ব্যক্তিরা কিন্তু তারা সেই সুযোগটি পেয়েছেন। প্রবীণ শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের সুযোগ তৈরি করে এমন নীতিমালা বাস্তবায়ন করা যাতে অবসর গ্রহণের পরেও প্রবীণরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগায়, সেজন্য উৎসাহিত করা। প্রবীণ শ্রমিকদের তোমার যে প্রশিক্ষণ থাকে সেটি নিয়ে অত্যন্ত দেখা যাচ্ছে যে নিম্নমানের প্রাতিষ্ঠানিক তাদের প্রশিক্ষণ না থাকার ফলে এই সমস্যাগুলো হয়। তারা তাদের প্রবীণ বয়সে যেগুলো কাজে যে প্রশিক্ষণগুলো তোমার ইয়াং বয়সে কর্মক্ষম অবস্থায় লাভ করেন, সেগুলোকে তাদের শেষ বয়সে যাতে কাজে লাগাতে পারেন তার কথা বলা হচ্ছে। মনে করো একজন মোটর মেকানিক্যাল, তিনি সেভাবে প্রশিক্ষণ কিন্তু পান নাই। সরকারি যেসব প্রতিষ্ঠান কিংবা বেসরকারি যেসব ট্রেনিং প্রশিক্ষণ সেন্টার রয়েছে, এখানে কিন্তু এই ব্যক্তিরা প্রশিক্ষণ লাভ করে তাদের দক্ষতাকে শানিত করতে পারেন। এর ফলে তাদের শেষ বয়সে এসে কিন্তু এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা উপার্জনের পথকে অব্যাহত রাখতে সক্ষম হবেন, যদি এগুলো কন্টিনিউ করার সুযোগ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে তোমার আন্তঃপ্রজন্ম সংহতি, যে প্রবীণ ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে শিশু এবং ইয়াং জেনারেশন একটি বিশাল গ্যাপ পড়ে যায় মনস্তাত্ত্বিকভাবে। এই গ্যাপগুলোকে যাতে ওভারকাম করা সম্ভব হয়, এজন্য আন্তঃপ্রজন্ম সংহতির কথা বলা হয়েছে। প্রবীণদের সামাজিক সম্পদ হিসেবে বিবেচনা করে প্রজন্মগুলোর মধ্যে কার্যকর ও পারস্পরিক বিনিময় বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। পরিবারের বিভিন্ন সাংস্কৃতিক অবস্থায় বসবাসরত প্রবীণদের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা বিষয় নিয়ে গবেষণা করা। গবেষণার মাধ্যমে এখানে প্রবীণরা তাদের সাক্ষাৎকারের মাধ্যমে যদি আমরা গ্রহণ করে থাকি, তাদের বিভিন্ন কষ্টের কথা, অসুবিধার কথাগুলো তারা খুব সহজে বলতে পারেন। এর মাধ্যমে তাদের সমস্যাগুলোকে আমরা তুলে ধরতে পারি, নীতি নির্ধারক পর্যায়ে আনতে পারি এবং এই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য কাজ করা আমাদের পক্ষে সম্ভব, যদি আমরা এই গবেষণাগুলো পরিচালনা করে থাকি। এরপরে দেখো শিক্ষার্থীরা, প্রবীণ নারীদের কথা বলা হচ্ছে।
বিশেষ করে প্রবীণদের মধ্যে প্রবীণতম যারা অক্ষম নারী রয়েছেন, তারা মোটামুটি শারীরিকভাবে যারা অক্ষম এবং তারা একাকী বসবাস করেন, তাদের সুনির্দিষ্ট চাহিদা বিষয়টি নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণ কৌশল ও কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। যারা প্রবীণদের মধ্যে একেবারে প্রবীণ পর্যায়ে চলে গেছেন, মনে করো তাদের 80+ বয়স, তাদের ক্ষেত্রে দেখবা তারা শারীরিকভাবে কাজকর্ম করতে অক্ষম এবং তারা কিন্তু দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তাদের জন্য যাতে অর্থনৈতিক সচ্ছলতা বিষয়টি নিশ্চিত করা যায় মোটামুটি পর্যায়ে, তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে বিভিন্ন কর্মসূচি ও কৌশলের মাধ্যমে। আয়, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা বা সামাজিক যে তোমার নিরাপত্তা ও দারিদ্র্য প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে সুপারিশ। অধিকাংশ নারী, বিশেষ করে একাকী নারী ও কোনো ধরনের সহায়তা পাবে না এমন দারিদ্র্য ঝুঁকির মধ্যে রয়েছে, তাদেরকে সহ সকল প্রবাসীর জন্য ন্যূনতম আয় নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। তারপরে সুপারিশ বলা হয়েছে প্রবীণদের মৌলিক সামাজিক সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন দেশের উদ্যোগ, বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহের নানা উদ্যোগকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করা। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আহ্বানের মাধ্যমে এখানে কিন্তু সরকারের উপর একটি প্রেশার ক্রিয়েট করা সম্ভব হয় এবং তাদের সেবাগুলোকে কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে প্রবীণদের জন্য। জরুরি অবস্থা, শারীরিক ও মানসিক পুনর্বাসন সেবাসহ বৈদেশিক দখলদারিত্ব, যুদ্ধের সময় প্রবীণদের সহায়তা প্রদান ও রক্ষা করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে আসা প্রবীণ অভিবাসীদের জন্য নতুন বৈরী পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম এমন সামাজিক নেটওয়ার্ক গঠন সহ তাদের সেবা খাতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মনে করো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া, বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছে আমেরিকাতে। এখানে তাদের যে সংস্কৃতি, আমেরিকার সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট দেশ থেকে আসা সংস্কৃতিগুলোর কিন্তু বিশাল পার্থক্য থাকে। এই পরিস্থিতিতে তারা যেন নিজেদেরকে খাপ খাওয়াতে পারেন, এই বিষয়টির কথা বলা হয়েছে। তার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি, নীতিমালা প্রণয়ন করবেন। জীবনব্যাপী সচ্ছলতা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, অক্ষমতা ও মৃত্যু হার কমানোর জন্য এবং প্রবীণদের স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য লক্ষ্য স্থির করা, এটি হবে একটি তাদের কার্যপরিধি। একটি স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবন পদ্ধতি অনুসরণ ও বজায় রাখার জন্য প্রবীণদের উৎসাহিত করা। প্রবীণরা তাদের স্বাস্থ্য যেসব নিয়মকানুন রয়েছে, স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এইসব বিষয়ে কিন্তু অনেক সময় তারা উৎসাহিত থাকেন না, বা তাদের অসচেতনতা থাকে। এ বিষয়ে তাদেরকে সচেতন করার কথা বলা হচ্ছে। সামাজিক একাকিত্বের পরিণাম থেকে যেসব ভয়াবহ তোমার বিপদের সম্ভাবনা রয়েছে তার পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা। এখানে সরকার, বেসরকারি সংস্থা, প্রবীণ সবার যৌথ ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রবীণদের জন্য প্রতিরোধমূলক কর্মসূচি ও স্বাস্থ্যসেবার বৃদ্ধির কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের জন্য পুষ্টিহীনতা ও রোগের বিষয়ে সুনির্দিষ্ট দৃষ্টি দিতে হবে। প্রবীণদের তোমরা জানো একটি শেষ বয়সে পুষ্টিহীনতার একটি সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। এই সমস্যাগুলোকে যাতে মোকাবেলা করা যায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরিষেবায় সার্বজনীন ও সমান প্রবেশাধিকার, প্রবীণদের জন্য স্বাস্থ্য ও পুনর্বাসন সম্পদের বন্টন নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং এসব সম্পদে গরিবদের প্রবেশাধিকার আরও বৃদ্ধি সহ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এসব সম্পদ বন্টনের উৎসাহিত করা। অন্যান্যদের মধ্যে যন্ত্রণা উপশমকারী বা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, সুনির্দিষ্ট সেবা যেমন প্রাথমিক সেবা, প্রতিরোধ ও চলমান সেবার মধ্যে একদম পরিপূর্ণ পরিষেবার বাস্তবায়ন করার কথা এখানে বলা হয়েছে।
প্রবীণ জনগোষ্ঠী এবং এইচআইভি/এইডস এর ঝুঁকি তোমরা জানো ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যদিও আমাদের সচেতনতামূলক কার্যক্রমের জন্য বেশ এটি পিছিয়ে রয়েছে। আমরা আশা করি এটি একসময় পৃথিবী থেকে নির্মূল হবে। যা হোক, এইচআইভি/এইডস আক্রান্ত প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক যে ঝুঁকি রয়েছে সে বিষয়টিকে চিন্তা করে তাদের প্রবীণদের চাহিদার বিষয়টি স্বীকার করে চিকিৎসা ও সহায়তা কৌশলটি নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এইচআইভি/এইডস বিষয়ক অঙ্গীকার ঘোষণায় স্বীকৃত প্রবীণদের ওপর বিশেষ সেবা প্রদানকারী হিসেবে তাদের ওপর এইচআইভি/এইডস এর অর্থনৈতিক পর্যালোচনা করা। যারা এইডস আক্রান্ত প্রবীণ রয়েছেন তাদের দেখা যাচ্ছে ওষুধ কিনতে অনেক রকম প্রতিকূল পরিবেশতার শিকার হতে হয়। যাদের স্বল্প আয় কিংবা ইনকাম একেবারে নাই, তাদের জন্য যাতে ওষুধ সরবরাহ করা যায় সেজন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেবা প্রদানকারী স্বাস্থ্যজীবীদের প্রশিক্ষণ। সকল দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহে বার্ধক্যজনিত রোগীদের সেবা প্রদানকারী, অপ্রাতিষ্ঠানিক সেবা প্রদানকারী, স্বাস্থ্য ও সেবা পেশাজীবীদের প্রশিক্ষণ, শিক্ষা প্রদান কর্মসূচির যেসব উদ্যোগ রয়েছে সেগুলোকে উৎসাহিত করার কথা বলা হচ্ছে। মানসিক স্বাস্থ্য সেবা। মানসিক স্বাস্থ্য তোমার শরীরের স্বাস্থ্যের সাথে কিন্তু একটি অঙ্গীভূত অংশ বলতে পারো। যদি মন ভালো না থাকে শরীর স্বাভাবিকভাবে ভালো থাকে না, এবং শরীর যদি ভালো না থাকে মন কিন্তু ভালো থাকে না, অর্থাৎ মানসিক স্বাস্থ্য ভালো থাকে না। স্বাস্থ্যসেবা প্রদানকারীর প্রশিক্ষণ সহ, যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে। তাদের সহ প্রবীণদের মানসিক রোগের চিকিৎসা যথাযথ সময়ে নিশ্চিত করা ও প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার জন্য যাবতীয় ও স্থানীয় পর্যায়ে কৌশলপত্র উন্নয়ন ও বাস্তবায়ন করা। এখানে যারা সেবা প্রদান করছেন এবং যারা সেবা গ্রহীতা, এই দুই শ্রেণীর মানুষেরই কিন্তু তোমার চিকিৎসার তাদের উন্নয়ন, কৌশলপত্র উন্নয়নের কথা বলা হয়েছে। প্রবীণ রোগী, তাদের পরিবার ও অন্যান্য সেবা প্রদানকারীদের সহায়তামূলক সেবা দেয়া এবং প্রবীণদের সহায়তামূলক কর্মসূচিকে সহায়তা করা। বিভিন্ন প্রেক্ষাপটে প্রবীণ রোগী, তাদের পরিবার ও সেবা প্রদানের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সেবাকে যাতে সহজলভ্য করা যায়, প্রবীণদের আত্মসহায়তামূলক যে সকল কর্মসূচি রয়েছে তার সাথে সম্পৃক্ত করে এগিয়ে উন্নত করার কথা বলা হয়েছে। প্রবীণ জনগোষ্ঠী ও অক্ষমতা। প্রবীণ জনগোষ্ঠীর সাথে অক্ষমতার বিষয়টি চলে আসে। অক্ষমতা প্রতিরোধ ও চিকিৎসার জন্য জেন্ডার, বয়স, বন্ধু জাতীয় ও স্থানীয় নীতি, আইন, পরিকল্পনা, কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে করে তাদের এই সকল জেন্ডার সমস্যার পরিপ্রেক্ষিতে কিংবা অক্ষমতা এসব তারা ফেস করতে খুব ভালোভাবে পারেন এবং এখানে ওভারকাম করে একটি সুস্থ জীবন যাপন করতে পারেন। অক্ষম প্রবীণ উপযোগী আবাসন তৈরি করতে উৎসাহিত করা, যাতে করে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত হয়। প্রবীণরা তোমরা জানো অনেক সময় আবাসন সমস্যায় থাকেন, তারা রেল স্টেশন, বাস টার্মিনাল, বিভিন্ন জায়গায় তারা থাকেন, তাদের আবাসন নিশ্চিত করার কথা বলা হচ্ছে। তাদের কষ্ট এভাবে কমে যাবে এবং প্রকাশ্য বাণিজ্যিক এলাকাগুলোতে সহজে তারা যেসব পরিবহন সেক্টর রয়েছে সেখানে অক্ষম প্রবীণদের প্রবেশাধিকার সহজ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধরো যে অক্ষম প্রবীণ বলতে যারা শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম, যাদের সমস্যা, যাদের হয়তো বা একটি পা নাই, দুইটি পা নাই, কিংবা যিনারা অন্ধ, তাদের জন্য যাতে পরিবহন ব্যবস্থা ফ্রেন্ডলি হয় সে কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গতি রেখে ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল প্রযুক্তিতে প্রবেশাধিকার বা সেগুলো ব্যবহার করার জন্য তাদেরকে সহায়তা করা। মেডিকেল প্রযুক্তির মাধ্যমে প্রবীণ ব্যক্তিদেরকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব এবং তাদের কষ্টকে লাঘব করা যায়, সেজন্য তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবাসন ও জীবনযাপনের পরিবেশ। দীর্ঘমেয়াদী সেবা ও সামাজিক মিথস্ক্রিয়া সেগুলো নিশ্চিত করার জন্য সামাজিক সহায়তা পরিষেবা সহ আবাসন সুযোগ সৃষ্টি করা।
প্রতিবেশী কেন্দ্রিক ব্যবসা ও পরিষেবা সহ নগর এলাকায় পাবলিক প্রাইভেট খাতে বিকল্প ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে উঠতে সহায়তা করতে হবে সরকারকে, যাতে করে প্রবীণ বান্ধব পরিবহন ব্যবস্থা চালু থাকে। সেবা প্রদানকারীদের সেবা ও সহায়তা প্রদান, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল প্রবীণ একাকী বসবাস করেন তাদের হাসপাতালে, নার্সিংহোমে পাঠানোর পরিবর্তে আত্মনির্ভরশীল ও বেঁচে থাকার জন্য কমিউনিটি ভিত্তিক দীর্ঘমেয়াদী সেবা গ্রহণের সুযোগ দেওয়া উচিত, যাতে করে তারা নিজেরা তাদের কমিউনিটিতে, তাদের পরিবারে অবস্থান করে এই সেবাগুলো গ্রহণ করতে পারেন। বিভিন্ন সাংস্কৃতিক ও পরিবেশে সেবা প্রদানকারী প্রবীণদের সম্পর্কে তুলনামূলক গবেষণাকে উৎসাহিত করতে হবে। প্রবীণ নারী যারা সেবা প্রদান করে থাকেন তাদের সুনির্দিষ্ট মানসিক, আর্থিক ও সামাজিক চাহিদা বিবেচনা করে তাদেরকে সহায়তা করতে হবে। অবহেলা, নির্যাতন ও সন্ত্রাস, মিডিয়া ও অন্যান্য সচেতনতা বৃদ্ধির মাধ্যম যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে প্রবীণদের ওপর নির্যাতনের কারণ, এর বৈশিষ্ট্য সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত ও পেশাজীবীদের সচেতন করে তোলা। প্রবীণ ব্যক্তিদের ওপর নানা ক্ষেত্রে দেখা যায় নির্যাতন চলে। তোমরা পেপার পত্রিকায় দেখে থাকবে, যেসব গণমাধ্যম রয়েছে সেখানে প্রবীণ ব্যক্তিদের ওপর নির্যাতনের ঘটনা প্রায়শই আসে। এসব বিষয়ে মানুষকে সচেতন করে তোলা এবং তাদের যদি অধিকার লঙ্ঘিত হয়, যাদের উপর নির্যাতন করা হয়, তাদের ব্যবস্থা গ্রহণ সম্পর্কে যে সকল সংশ্লিষ্ট পেশাজীবী রয়েছেন তাদেরকে সচেতন করে তোলা, এই বিষয়ে সুপারিশ করা হয়েছে। নারীদের স্বচ্ছতা বৃদ্ধি এবং আচার বা প্রথা যেগুলো বিধবাদের পক্ষে ক্ষতিকর সেগুলো বিরক্ত করা। বিধবাদের পক্ষে অনেক ক্ষতিকর প্রথা ছিল, বেশ কিছু বিলুপ্ত হয়েছে কিংবা দুই একটি থাকতে পারে, যেগুলো বিভিন্ন দেশের প্রেক্ষাপটে সব প্রথাগুলো থাকতে পারে। এক দেশ কালচার এক দেশ থেকে আলাদা, এই প্রেক্ষাপটে বলা হয়েছে। বিধবা নারীরা যাতে সমাজে একজন ব্যক্তি হিসেবে বসবাস করতে পারেন, তারা যাতে প্রতিকূল পরিবেশের শিকার না হন, একজন মানুষ হিসেবে বসবাস করতে পারেন, এই জন্য কথা বলা হয়েছে। প্রবীণ নারী পুরুষের বিরুদ্ধে পরিচালিত সকল ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম, আচরণ, এর প্রকৃতি, পরিধি, ব্যাপকতা সম্পর্কে আরও গবেষণা করে তার ফলাফল ব্যাপকভাবে প্রচার করার কথা বলা হচ্ছে। এদের প্রবীণ ব্যক্তিরা অনেক সময় নানা রকম সন্ত্রাসী কার্যক্রমের শিকার হন, তারা তাদের শারীরিক প্রহারের শিকার হন। এই বিষয়গুলোকে যাতে নির্মূল করা যায় সেজন্য গবেষণার কথা বলা হয়েছে। বার্ধক্যের ইমেজ, পঙ্গু, অক্ষম প্রবীণ সহ সকল প্রবীণ নারী পুরুষের জ্ঞান, শক্তি, সাহস এবং প্রজ্ঞাকে বিশেষভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আরও উৎসাহিত করা। প্রবীণ বয়সেই অনেকের সম্ভাবনা থাকে যেগুলো তিনি যৌবনকালে তার কর্মজীবনে প্রকাশ করতে পারেননি, তার মেধাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের জ্ঞান, সে প্রজ্ঞা, সম্ভাবনা গবেষণার মাধ্যমে তিনি কিন্তু তুলে ধরতে পারেন। প্রবীণদের অবদানকে স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষাবিদদের উৎসাহিত করা। প্রবীণদের নানা রকম কিন্তু অবদান থাকে আমাদের সমাজের প্রেক্ষাপটে, তাদের সেই অবদানগুলোকে যাতে আমরা পাঠ্যপুস্তকে তুলে ধরতে পারি আমাদের কোমলমতি শিশুদের কাছে, তাহলে তারা প্রবীণদের সম্পর্কে আরও শ্রদ্ধা পোষণ করবে, তাদেরকে সম্মান প্রদর্শন করবেন। এই বিষয়টি খুব ইতিবাচক পরিবর্তন আনবে। উন্নয়ন কৌশল নির্ধারণে বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রবীণদের ভূমিকাকে আরও বৃদ্ধি করার জন্য গণমাধ্যমগুলোকে নিয়ামক হিসেবে ভূমিকা পালন করতে হবে এবং পরিবর্তনের অগ্রপথিক হিসেবে মিডিয়ার ভূমিকা থাকবে। গ্রামীণ এলাকায় প্রবীণদের ভূমিকাকে শহরের তুলনায় কিন্তু সেইভাবে মূল্যায়ন করা হয় না। এক্ষেত্রে দেখতে পাবা প্রবীণরা কিন্তু অনেক সময় তাদের যে শ্রদ্ধাপূর্ণ অবস্থান সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এগুলোকে যাতে নিশ্চিত করা যায় তার জন্য এই গ্রামীণ প্রেক্ষাপটের প্রবীণদের সম্মান নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আশা করি তোমরা আলোচনা থেকে উপকৃত হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সবার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সমাজের যে সকল মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে তোমরা সচেতন করবে। মাস্ক যেন সবাই ব্যবহার করেন এবং সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারা নিজেদেরকে হাত ধৌত করবেন। এই বিষয়গুলো তোমরা নিশ্চিত করার চেষ্টা করবে। তোমাদের কাছ থেকে আমরা
অনেক প্রত্যাশা করি, তোমাদের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।